সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক। মালদহের শাসক নেতাদের সাবিত্রী মিত্র হোক বা রহিম বক্সি একের পর এক নেতারা যে বিতর্কিত মন্তব্য, কাউকে বলছে মেরে ফেলবো, কাউকে পাঠিয়ে দেবো, এই যে একই পুলিশের হুঁশিয়ারি দিচ্ছে, তারপরে এরকম মন্তব্য। হুঁশিয়ারি শুনবে, কে কার হুঁশিয়ারি শুনবে? এই বাংলায় তৃণমূলের সবাই রাজা। কিসের হুঁশিয়ারি? সব টিভি বেলাকে বলে একটা হুঁশিয়ারির কথা, আবার ফোনে ফোনে ঠিক হয়ে যায়। তৃণমূল দলে হুঁশিয়ারি দিয়ে সবাইকে শাসন করতে গেলে গোটা তৃণমূল দলটাই উঠে যাবে, গোটা দলটা উঠে যাবে। এত বড় কথা বলবে। যদি তৃণমূল দলের শাসন শুরু হয়, শৃঙ্খলা শুরু হয়, শৃঙ্খলা শাসন তৃণমূল দলের ভাবনার পরিপন্থী বিষয়। দেখুন, এই রাজ্যে তো বিরোধী দলের অবস্থা কি আমরা সবাই জানি, কারণ আমরা বিরোধী দল করি। এখানে কংগ্রেসের উপর হামলা, সিপিএমের উপর হামলা তৃণমূল ক্ষমতা আসার পর থেকে করেই চলেছে, করে করে আমাদেরকে দুর্বল করেছে। এখন তারা মনে করছে যে বিজেপির উপর হামলা করা দরকার, কারণ বিজেপিকে হামলা না করলে হয়তো তারা কোথাও শক্তি বৃদ্ধি করতে পারে। সমস্যাটা এই জায়গাটা। কিন্তু আমার বক্তব্য একটাই, যে কোনো রাজনৈতিক দলকে যদি খারাপ লাগে তাকে নিষিদ্ধ ঘোষণা করবে, কিন্তু রাজনীতি করার অধিকার কোন সরকারের থাকতে পারে না, কেড়ে নেওয়ার অধিকার থাকতে পারে। নির্বাচন কমিশন বলছে যে 2024 লোকসভা ভোটের আগে ভোটার তালিকা পেয়েছিল সমস্ত রাজনৈতিক দল, সুযোগ থাকলেও তখন কোনো অভিযোগ করা হয়। দেখুন, সবসময় অভিযোগ করা হয়। আমরা তো ভরসা রেখেছিলাম নির্বাচন কমিশনের উপরে, যে নির্বাচন কমিশন নিশ্চয়ই নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু যখন দেখা যাচ্ছে একটা পর একটা ভোটের রেজাল্টে যে না, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, তখন আওয়াজটা উঠছে, প্রতিবাদটা উঠছে। কারণ আমাদের কেউ ধারণা করি না আমরা যে নির্বাচন কমিশন সে কখনো নির্বাচনকে নিয়ে পক্ষপাতিত্ব করবে। এবার আমি যখন ডাক্তার কাছে যাই, ডাক্তারকে তো ভরসা করে যাই যে ডাক্তার আমার সঠিক চিকিৎসা করবে। অপারেশনের টেবিলে নিশ্চিন্ত শুয়ে পড়ি আমরা জানি ডাক্তার ঠিক করে আমাদের সার্জারি করবে। সেইখানে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে তো দুশ্চিন্তার বিষয়। তাই সেরকম গন্ডগোল যখন হয়েছে তখন প্রোটেস্ট করার প্রয়োজন হয়েছে, প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে, তখন মানুষের কাছে বিষয়গুলো তুলে ধরার প্রয়োজন হয়েছে। তার আগে প্রয়োজন ছিল না, তাই তুলে ধরা হয়নি। হাওড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে 45 জন মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। তাদের পরিবারের অভিযোগ, জেলা নির্বাচন দপ্তরে মৃত্যু খবর জানানো হলেও তালিকায় কিছু নেই। দেখুন, এই বাংলায় এটাই হয়েছে, একটা দুটো না, হাজারে হাজারে মৃত ভোটার আছে নির্বাচনী তালিকায়। আর সেই মৃত ভোটারের ভোটটা দেয় টিএমসি পার্টি, কারণ সরকারটা ওদের ওরা জানে কোনটা মৃত কোনটা জীবিত। এটার জন্য কিন্তু নতুন করে কোনো গবেষণা করতে হবে। এই বাংলায় ভোটের লুটপাট হয় সবাই জানে, এই বাংলায় ভোটে কারচুপি হয় সবাই জানে, এই বাংলায় মৃতকে জীবিত, জীবিতকে মৃত ভোটার বানানো হয় সবাই জানে। এই বাংলায় ভোট দিতে যাওয়ার অপরাধে বাড়িঘর লুট হয়ে যায়, ধর্ষণ হয়, সেটাও সবাই জানে। অতএব এই বাংলার জন্য এগুলো নতুন কিছু খবর নয়। এই বাংলায় এটাই নিয়ম, ভোট কারচুপি পশ্চিমবঙ্গের সরকার এবং সেই সরকারের শাসনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ভোট কারচুপি। মেট্রো রেলের 3টি রেলের উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী, সেখানে মুখ্যমন্ত্রীকে আসার জন্য আবেদন জানানো হয়েছে। তাদেরকে রাজ্য কেন্দ্রের যে একটা দ্বন্দ্ব, এটা প্রোটোকলের ব্যাপার। যে কোনো রাজ্যে যদি প্রধানমন্ত্রী যায় মুখ্যমন্ত্রীকে জানাতে হয়, এটা নিয়ম, প্রোটোকল বলে, চলাচলের নিয়ম। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। আর মোদির সঙ্গে দিদির খারাপ সম্পর্ক আছে আপনি কে বলেছে? মোদির সঙ্গে দিদির বরাবরই ভালো সম্পর্ক। নাটক দেখাতে কখনো কখনো খারাপ সম্পর্কের অভিনয় করতে হয়। দিদি মোদির সম্পর্কে কোথাও কোনো উত্তেজনা নাই, কোথাও কোনো দূরত্ব নেই। দিদি মোদিকে জানে, মোদি দিদিকে জানে, উভয় উভয়কে জানে, উভয় উভয়কে উভয় প্রয়োজনে জানে এবং প্রয়োজনে কাজে লাগাতে জানে। তাই দিদি মোদির মৈত্রী এটা অনেক দিনের পুরনো মৈত্রী। কারণ এই দিদি একদিন বিজেপি সরকারের মন্ত্রী ছিল, সেই মন্ত্রী থেকে মৈত্রী, সেই মৈত্রী আজও অব্যাহত। এবার ঘটনাস্থল হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে কাজ নেই বলে কি বারবার ভিন রাজ্যে গিয়ে পরিচয়? এটা তো বটেই, কাজ থাকলে কি কেউ শখে বাইরের রাজ্যে যায়? আগে যখন আমরা বাইরের রাজ্যে ঘুরতাম, কোথাও কোনো কাজে যেতাম,
বাঙালি দেখা যেত না হোটেলে, রেস্তোরাঁতে। আজ যখন বাইরের রাজ্যে যাই কোনো কাজে, হোটেল, রেস্তোরাঁ সর্বত্র পশ্চিমবঙ্গের মানুষের ছড়াছড়ি। শুধু ছড়াছড়ি না, সস্তায় ডাল ভাত পাওয়ার ব্যবস্থা আছে, এত পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে একটা যাতায়াত। কারণ একটাই, এ বাংলায় কিছু নেই। আপনি রোগ হয়েছে, আপনাকে অন্য রাজ্যে যেতে হবে। আপনার কাজের দরকার, আপনাকে অন্য রাজ্যে যেতে হবে। এ রাজ্যের ভাড়া শূন্য, এ রাজ্যে দুর্নীতি, লুট ছাড়া কিছু নেই। তাই মানুষের রুটির জন্য, পেট পালনের জন্য, তার জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তাকে ভিন দেশে, ভিন রাজ্যে ছুটে যেতে হচ্ছে। তারই পরিণামে রাজ্যে রাজ্যে নানা ঘটনার শিকার হতে হচ্ছে। এবং আরেকটা বিষয় এখানটায়, যারা যাচ্ছে তারা যেহেতু গরিব, যেহেতু সাধারণ মানুষ, তাদের সামাজিক নিরাপত্তাটা কম। বাইরে যদি কেউ যায়, মনে করো আজকে বাইরের রাজ্য থেকে অনেক লোক আমাদের এখানটায় আসে, তারা কিন্তু এখানে সব ব্যবসা করতে আসে। আমাদের রাজ্যে বাইরের শ্রমিক আসে, এখন না, তারা এসেছে আগে। এখন উল্টো ট্রাফিক। একটা সময় বাংলায় বাইরের শ্রমিক আসে, এখন উল্টো ট্রাফিক। বাংলার গরিব মানুষ বাইরের রাজ্যে যায়, আর বাইরের রাজ্যে যারা অবস্থা সম্পন্ন, পয়সা আছে, তারা আমাদের রাজ্যে এসে ব্যবসা করে। ফারাকটা এই জায়গাটায়। আমাদের রাজ্যের লোকরা বাইরের রাজ্যে গিয়ে পুঁজি বিনিয়োগ করে কেউ বাণিজ্য করে না, উল্টে অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে এসে পুঁজি বিনিয়োগ করে বাণিজ্য করে। আর আমাদের রাজ্যের লোকরা, তারা যেহেতু দরিদ্র, তারা নিম্নমানের কাজ করতে বাইরের রাজ্যে ছুটে যায়। যেটা একটা সময় এই পশ্চিমবঙ্গের জন্য আমরা দেখতে পেতাম, বাইরের রাজ্য থেকে গরিব মানুষরা এসে এখানে কাজ করত। আজকে সেই চিত্রটা পাল্টে গেছে। অভিযোগ হচ্ছে নানান ভাবে ভোট চুরি, তখন কোন রকম ভাবে মুখ খুলতে দেখা যায়নি ইলেকশন কমিশনকে। আজকে যখন ভোট অধিকার যাত্রা করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে, তখন তাৎপর্য দেখুন, রাহুল গান্ধী একটাই মুখ বিরোধী দলের, তার সঙ্গে আরো আছে নিশ্চয়ই। কিন্তু রাহুল গান্ধী যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপে সব থেকে বেশি আতঙ্কিত হয় মোদী সরকার। এবং যার বিরুদ্ধে রাহুল গান্ধী অভিযোগ করে, সেই সংস্থা, তারা জানে যে রাহুল গান্ধী যে কথাটা বলছে, সেই কথাটার ভিত্তি আছে, বাস্তবতা আছে। তাই সরকারের নির্দেশে, বিজেপি পার্টির নির্দেশে নির্বাচন কমিশনকে আজকে রাহুল গান্ধীর যাত্রা, যে যাত্রা, এর মধ্যেই সারা বিহার জুড়ে এক নতুন করে চর্চার আলোয় চলে এসছে। সারা বিহারের মানুষ যে যাত্রার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে ভাবছে যে কি বলে রাহুল গান্ধী। সারা বিহার জুড়ে রাহুল গান্ধীর এই পদযাত্রার যে প্রভাব, সেই প্রভাব আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেতে পারে। এই আশঙ্কা থেকে নির্বাচন কমিশনকে আজকে রাহুল গান্ধী পদযাত্রার মোকাবেলা করার জন্য ময়দানে নামতে হচ্ছে। ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে এই জিনিস কখনো দেখা যায়নি যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে মোকাবেলা করতে ময়দানে নামছে। এ দৃশ্য ভারতবর্ষের স্বাধীনোত্তর সময় কখনো আমরা দেখি। নির্বাচন কমিশন তারা স্বাধীন সংস্থা, ভোট করাবে, সব ঠিক আছে। সংবিধান 344 ধারা আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 1950, 1951 আইন আছে, সব ঠিক আছে। তাকে রাস্তায় নেমে রাজনৈতিক দলের বিরোধিতা করতে কেউ দায়িত্ব দেয়নি, সেটা তার করারও কথা না। কিন্তু আজ বদলে যাচ্ছে ভারতবর্ষ, যেখানে স্বাধীন সংস্থা হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনকে আজ ভোটের বাজারে কোন একটা বিশেষ দলকে, যারা সরকার চালায়, তাদেরকে মদত করার জন্য ময়দানে নামতে হচ্ছে।